আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াকারুজ্জামানের ঘন ঘন তুরস্ক সফর কিভাবে ভারতের সাথে তারেক রহমান সরকারের এই যে এখন শীতল সম্পর্ক চলছে সেটাকে শীতলতর করবে। আমরা দেখেছি যে ওয়াকারুজ্জামান অনেকবার তুরস্কে গেছেন। তুরস্ক মোটামুটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের কাছে, যে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী আছে, যারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, এদের বড় একটা প্রোটেক্টর হিসাবে এই গত কয়েক বছরে তুরস্ক আবির্ভূত হয়েছে। এমনকি বাংলাদেশের শীর্ষ জঙ্গি মাহমুদুর রহমান যখন সে বিদেশে পালিয়েছিল, আমরা শুনতাম যে সে এখানে সেখানে আছে, মালয়েশিয়া আছে। আসলে সে তার ওই পালানোর বড় একটা অংশ তুরস্কে বসবাস করেছিল। সে তুরস্কে আশ্রয় ছিল, তুরস্ক থেকে সে ইউনূসের আমলে বাংলাদেশে এসেছে। আর বাংলাদেশে তো এই ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দেয়া কিংবা ভারতকে পরাজিত করা, ভারতকে টুকরো টুকরো করে ফেলা, এই যে এজেন্ডা বাংলাদেশের পাকিস্তানি সেকুলারদের এবং জঙ্গি শ্রেণীর আছে, এই এজেন্ডার কিন্তু সবচেয়ে গভীর ভাবে যে এই প্রয়োজনীয়তাটা অনুভব করে ভারতকে টুকরো টুকরো করে ফেলা এবং এর সেভেন সিস্টারকে খেয়ে ফেলা, যে মানুষগুলো এই জিনিসটা মন প্রাণ সবকিছু দিয়ে দিয়ে চায়, এটার মধ্যে কিন্তু এক নম্বর রয়েছে মাহমুদুর রহমান। সেই মাহমুদুর রহমানের দীর্ঘ তুরস্ক বাস নিশ্চিতভাবে আমি ধারণা করি ভারতীয় কর্তৃপক্ষগুলো খেয়াল করেছে। আরেকটা জিনিস দেখবেন যে তুরস্ক বাংলাদেশের বগুড়াতে ড্রোন ইন্ডাস্ট্রি করবে, ড্রোনের কারখানা ফ্যাক্টরি বানাবে, এইরকম একটা বিষয় আলোচনা হচ্ছে। এটা নিয়ে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা হচ্ছে। দেখুন, আপনি ড্রোন বানান বা যা কিছুই তৈরি করেন না কেন, সেটা আপনি করতে পারেন যদি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতেন, প্রতিটা দেশের সাথে সম্পর্কের যে একটা ব্যালেন্স ছিল, এটা নিয়ে আমি একবার কথা বলবো। এটা আসলে যে তারেক রহমানের দল বিপজ্জনক ভাবে বঙ্গবন্ধুর যে পররাষ্ট্রনীতি, যেটা শেখ হাসিনা অনুসরণ করতেন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা তারেক রহমানের সরকার এটা পালন করতে পারে না। ব্যক্তিগতভাবে তারেক রহমান বা ওনার সরকারে যারা দু একজন প্রজ্ঞাবান মানুষ আছেন তারা করতে পারবেন, কিন্তু মোটা দাগে বিএনপি জামাত এই ঘরানার লোকজন মনে করে যে ভারত আমাদের চিরশত্রু, সুতরাং ভারতের সাথে শত্রুতামূলক আচরণ করতে হবে। আপনি যদি এগুলো এক্সপ্রেস করেন, অর্থাৎ আপনার ভারত তো এগুলা সহজেই জানে, কারণ হলো যে যারা তারেক রহমানের সরকারের উপর পলিসি চাপিয়ে দিতে পারে বা প্রভাবিত করতে পারে, যেমন প্রফেসর শাহিদুজ্জামান, এদের বক্তব্য বিবৃতি, কিংবা আরো যদি আমরা নিচের দিকে যাই, যে সাকিব আলী যে ফরেন সার্ভিস অফিসার ছিল এক সময়, যে লতিফুর রহমানের মেয়ের জামাই, এই লোকগুলো যখন তারেক রহমান সরকারের পলিসি অ্যাডভাইজার, কিংবা এমনকি যে মেজর জেনারেল মুনির যে থিঙ্ক ট্যাঙ্ক করে, এখন আমি ওই দিন তাকে দেখলাম যে ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটা অনুষ্ঠানে গিয়ে ওই সামনের সারিতে বসেছিল ইন্ডিয়ান হাই কমিশনের প্রোগ্রামে। এই জেনারেল মুনিরকেও আপনারা সবাই চিনেন। এরা যখন তারেক রহমান সরকারের এই ডিফেন্স নীতি বলুন, পররাষ্ট্রনীতি বলুন, তারা এগুলো তো প্রভাবিত করে। এদের বেশিরভাগই বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের পাকিস্তানি সেকুলার অংশ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী অংশ, এরা বিশ্বাস করে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, হিন্দুরা যুদ্ধ করার সাহস হিন্দুদের নাই, এবং পাকিস্তানের সাথে ভারত যতবার লড়েছে বা ভারত পাকিস্তান যতগুলো যুদ্ধ হয়েছে, প্রত্যেকবার ভারত হেরেছে, কিন্তু পাকিস্তানের বিজয়টাকে উল্লেখ করা হয় না কোথাও। এইভাবে তারা তাদের মানসিকতা সাজিয়েছে। তো এই জিনিসগুলো যখন আপনার দুই রাষ্ট্রের মধ্যে এই বাস্তবতা বিরাজমান, তখন আপনারা যদি মনে ড্রোন কোনো কারখানা আপনি বাংলাদেশে করবেন, সেটা নিশ্চিতভাবে ভারতীয় কর্তৃপক্ষকে চিন্তিত করবে। কেন জানেন? সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে ড্রোন অত্যন্ত একটা সহজ, অল্প টাকায় ড্রোন বানানো যায় এবং অনেক বেশি ক্ষতি করা যায়। যেমন ইরান আমেরিকা যুদ্ধে ড্রোন ছিল ইরানের মূল শক্তি। এমনকি ইরানিয়ান ড্রোন রাশিয়াতেও গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু ইরানিয়ান ড্রোনের উপর অনেক নির্ভরশীলতা দেখা গেছে। কাজে ড্রোন এমন একটা প্রযুক্তি, আধুনিক যুদ্ধবিদ্যায় ড্রোন অনেক ধরনের শিফট করতে বাধ্য করেছে, বিশেষ করে যারা এই ডিফেন্স স্ট্র্যাটেজি নির্মাণ করেন প্র্যাকটিক্যালি যুদ্ধক্ষেত্রে। আমেরিকা যেমন যথেষ্ট ভুগেছে এই ইরানিয়ান ড্রোনের কাছে। কাজেই ড্রোনকে এখন দেখা হচ্ছে যে একটা চিপ ম্যাটেরিয়াল, যেটা যে কোনো দরিদ্র দেশের একটা বড় হাতিয়ার। এই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এই যে ড্রোনের কারখানাটাকে শুধু ভারতই না, চীনও কিন্তু এটাকে তার নজরে রাখবে। অথচ এই যে কোনো একটা ফ্যাক্টরি আপনি করতেই পারেন, এটা কোনো বিষয় না, এটা অ্যাম্বিশাস দেশের জন্য ভালো, কিন্তু সেটা করতে হলে
আপনাকে আপনার বৈদেশিক নীতিটা স্ট্রং হতে হয়। আর দ্বিতীয় হলো যে দেশের অভ্যন্তরীণ আমাদের যে বিশৃঙ্খলা আছে, রাজনৈতিক ডিভিশন আছে, যে দেশটা দুই ভাগে বিভক্ত, এক ভাগ আরেক ভাগে সরকার থাকলে ফেলে দিতে পারে, এই অবস্থায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই কোনো প্রজ্ঞাবান সরকার করে না। যাই হোক, তারেক রহমানের সরকারের আমলে আমরা এটা শুনছি, ইউনূসের আমল থেকে শুনে আসছি। কিন্তু তুরস্ককে মোটামুটি ভারত অত্যন্ত সন্দেহের চোখে দেখে, এবং তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ এরা মিলে একটা অক্ষশক্তি তৈরি করছে ভারত বিরোধী। এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় যথেষ্ট আলোচনা হয়, এটা নিয়ে প্রশ্ন করা হয়, এবং ভারতীয় ডিফেন্স অ্যানালিসিসের মধ্যে এই অক্ষশক্তিটা আছে। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু জেনারেল ওয়াকার আবার তুরস্ক গেল। এখন জেনারেল ওয়াকার তুরস্ক কি গেছে, যে তার তো আর বছর খানেক পরে চাকরি শেষ। এই যে নৌবাহিনী প্রধান নাজমুলকে নাকি রাষ্ট্রদূত করতে চেয়েছিল, পারেনি। তারেক রহমানের সরকার সঠিকভাবে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছেন। এখন জেনারেল ওয়াকার আগামী বছর কোথায় যাবে, তুরস্কে মাহমুদুর রহমানের মতো তুরস্কে বসবাস করবে কিনা, তারও কিন্তু একটা বাসস্থান দরকার। কোনোভাবেই জেনারেল ওয়াকার, যদি জেনারেল ওয়াকারের সাথে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিকনসিলিয়েশনের উপরেই কিন্তু নির্ভর করছে জেনারেল ওয়াকার এবং তার আগামী 14 পুরুষের ভবিষ্যৎ। এটা বিএনপি আর জামাত এরা কিন্তু জেনারেল ওয়াকারকে আর নিরাপত্তা দিতে পারবে না। যেদিন জেনারেল ওয়াকার অবসরে যাবে, সেদিন থেকে বিএনপির আর জেনারেল ওয়াকারের মনে থাকবে, কারণ জামাত আর জেনারেল ওয়াকার এক হয়ে গিয়েছিল। কিন্তু এই জেনারেল ওয়াকার যে ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে, সেটা আবার কিন্তু জামাতেরই তখন বড় ধরনের নিরাপত্তা সংকট থাকবে। কাজে জেনারেল ওয়াকারকে অবশ্যই একটা বিদেশি বাসস্থান বেছে নিতে হবে। সেটা করতে জেনারেল ওয়াকার তুরস্ক যাচ্ছে বা কি করতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি মনে করি যে ভারত খেয়াল রাখবে, এবং এই যত খেয়াল রাখবে তত কিন্তু তারেক রহমান সরকারের সাথে জেনারেল ওয়াকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক এমনিতেই আমরা বুঝতে পারছি যে এটা জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটা আরো জটিলতার দিকে যাচ্ছে এই তুরস্কের সাথে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির যে উদ্দেশ্য। আসলে তুরস্ক না হয়ে যদি কোনো ইউরোপিয়ান দেশ হতো, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র হতো, তাহলে কিন্তু ভারত হয়তো এই ধরনের খেয়াল রাখতো না। কারণ এই তুরস্ক রাষ্ট্রটা প্রেসিডেন্ট এরদোগানের আমলে তার যে মিক্সড ফরেন পলিসি এবং জঙ্গিদের সাথে খাতির, আবার নেটোর সদস্য হিসাবে তাকে আসলে একটা গভীর পর্যবেক্ষণে সবাইকে রাখতে হয়। সেটা রাশিয়াও রাখে, চীনও রাখে, ভারতও রাখে, অর্থাৎ ইউরোপও রাখে। শুধু এই এরদোগানের জঙ্গি সংশ্লিষ্টতার কারণে। আপনাদের মনে আছে কিনা, যখন বাশার আল আসাদের এসে সিরিয়াতে গৃহযুদ্ধ চলছিল, তখন এই এরদোগান সাহেব একটা রাশিয়ান প্লেনকে গুলি করে ফেলে দিয়েছিল, একটা রাশিয়ান আধুনিক যুদ্ধ বিমানকে। পরে কিন্তু পুতিন অনেক এটা নিয়ে প্রকাশ্যে ক্রোধ প্রকাশ করেছিলেন, বা তার ভাষায় উনি বলেছিলেন যে এটা আমরা মনে রাখবো এবং বারবার কিন্তু তুরস্ককে এটা স্মরণ করিয়ে দিব। তখন এরদোগান এই তুরস্কে গিয়ে যে কাজটা করেছে, যেভাবে ক্ষমা চেয়েছে রাশিয়ার কাছে, সেটা আপনি বলতে পারেন যে সাষ্টাঙ্গে প্রণাম করা, যেটাকে আমরা বলি, একেবারে পুরো শরীর বিছিয়ে দিয়ে মাপ চাওয়ার মতো কাজ করেছিল। ফলে জঙ্গি গোষ্ঠীরা যখন যা করতে পারে, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা যে কোনো একটা দেশ মানে চাইলে যুদ্ধে পরাজিত করতে পারে, তারা যেহেতু হিন্দু, তারা যুদ্ধ করার সাহস পায় না, এই যে এইসব চিন্তা ভাবনা জনিত কারণে বাংলাদেশের যে যা কিছু চলছে ইতিমধ্যে, সেইটা অত্যন্ত আপনার জটিলতর করছে ভারতের সাথে সম্পর্ক। এর মধ্যে আমরা একটা নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদন পড়লাম, সেখানে আমরা দেখলাম যে তারেক রহমান সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা, একজন ব্রিগেডিয়ার, তিনি বিমস্টেকের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশগ্রহণ করে সেখানে অজিত দোভালের সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তেমন পাত্তা পাননি। অজিত দোভালের কাছে উনি রোহিঙ্গা ইস্যু তুলতে গিয়ে সেটা অজিত দোভাল বলেছেন, এই খবরের তথ্য অনুযায়ী যে জানা যায় যে অজিত দোভাল বলেছেন যে এইটা তো এই ফোরাম না, রোহিঙ্গা ইস্যু এখানে আলোচনা করার কিছু নাই। এবং জিনিসটা বিশ্বাসযোগ্য, নিউজ পেপারের রিপোর্ট যেভাবে করে তারা সেভাবেই করেছেন, যে জানা গেছে এটা খুবই বিশ্বাসযোগ্য। প্রথম কথা হলো যে তারেক রহমানের যে নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার, দেখেন এই লোকের যে পোর্টফোলিও বা ইত্যাদি, তো এই অজিত দোভালটা মিটিং করছেন, সেখানে তো এই লোকের জবুথবু হয়ে বসে থাকার কথা। সে এমন যদি বাংলাদেশের কোনো থিঙ্ক ট্যাঙ্কে থাকতো, আগে থেকে কোনো দক্ষতা দেখিয়ে কিছু একটা হতে পারতো, সে তো একটা মৃয়মান ব্যক্তি এই ধরনের অনুষ্ঠানে অজিত দোভালদের সাথে মিটিং করার জন্য। সে যে খবরটা বের হয়েছে, এটাও কিন্তু একটা রিফ্লেকশন আছে যে ভারতের সাথে তারেক রহমান সরকারের কি ধরনের সম্পর্ক যাচ্ছে। কিন্তু তারেক রহমান সরকার এখন কি করছেন, তারা কি স্থায়ীভাবে ওইটা দ্বারা প্রভাবিত হয়েছেন যে শাহিদুজ্জামানরা যেটা বলে যে হিন্দুরা যুদ্ধ করতে সাহস পায় না,
এই নীতির উপর যদি তারেক রহমান চলেন সেটা উনি চলতে পারেন, তবে আমার মনে হয় তারেক রহমানকে এবং বিএনপি সরকারকে এই তাদের যা কিছু কর্মকাণ্ড সার্বিকভাবে ভারতকে উত্তক্ত করা বা চিন্তিত করার ক্ষেত্রে সেগুলো নিয়ে আরেকটু সতর্ক হওয়া দরকার। বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান ডিজিএফআই এর প্রধানত গিয়েছে তুরস্কে, গেলেন সেনাবাহিনী। সবাই জানে যে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে ব্যবসায় পড়তেছে না বা পাকিস্তানের গুরুত্ব কম, তাই তুরস্কের সাথে একটা একটা গাঠবন্ধন করার চেষ্টা করতেছে। কারণ অলরেডি বগুড়াতে নাকি ড্রোনের ফ্যাক্টরি বানাইতেছে, আর ড্রোনেরই ফ্যাক্টরি বানাইতেছে না আসমানিক গজব নাজিল হবে সেই ফ্যাক্টরি বানাইতেছে, আল্লাহ আলিমুল গায়েব ভালো জানে, গড ভালো জানে, ভগবান ভালো জানে। তো দেখেন তুরস্কতে নিজেই নানা জায়গাতে আনা লোক, তুরস্ক দেয়ার লোক। আপনার মনে আছে রোহিঙ্গারা যখন আসলো, রোহিঙ্গারা যখন তুরস্কের ফার্স্ট লেডি চলে আসলেন, সবাই মনে করলো তো রোহিঙ্গা তো সব নিয়ে যাবে। তুরস্ক হইলো সেই বন্ধু শুধু নিতে জানে, দিতে জানে না। তুরস্ক কাউকে কোনোদিন কিছু দিয়েছে জানা নাই। তুরস্ক একটা লোককে দিয়েছে, একটা সংশয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যাতে ফাত্রামি জারি রাখে, শিবির যাতে রাজনীতি করতে পারে, সেই জন্য মসজিদে 20 কোটি টাকা দিয়েছে। কিন্তু 2টি টাকা তিনি কিন্তু রোহিঙ্গাদের জন্য দেন নাই। সবচেয়ে মজার বিষয়, আরো মজার বিষয়, এই রোহিঙ্গারা কিন্তু তখন থেকে বলে আসে যে তাদের নাকি ওই জায়গাটা তুরস্কের প্রেসিডেন্ট বউ কিনে দিয়ে গেছে, এগুলো বলে। আমি নিজের কানে শুনেছি রোহিঙ্গাদের কাছ থেকে বলেছিল। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। আমরা কি মাগনা থাকি? তুরস্কের প্রেসিডেন্ট আমার জন্য দিয়ে গেছে, এগুলো রোহিঙ্গাদের কথা। এটা দায়িত্ব নিয়ে বললাম। এবং জাতিসংঘ মহাসচিব কয়েকদিন আগে আর জমি চেয়েছে সেখানে, মানে পার্মানেন্টলি থাকবে এখানে। হ্যাঁ, এরা কি যাওয়ার জন্য এসেছে? রোহিঙ্গারা পৃথিবীতে যাওয়ার জন্য আসে নাই। আচ্ছা, এরা না বিপদে পড়ে আসছে। আপনি জানেন বাংলাদেশ সরকারও বিপদে পড়ে 70,000 পাসপোর্ট দিয়েছে। আজ পর্যন্ত আমি আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্ট এখনো হাতে পাই নাই। ঠিক আছে, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমার বাচ্চা কাচ্চাদের মানে আমারে বলছে যে তো হবে হবে, এখনো হয় নাই। 1 বছর যাবত আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্টের চেষ্টা করতেছে, হয় না। আর রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট আর আমার দরকার নাই, ডিসেম্বর মাসে তো আমি যাইতেছি। ঠিক আছে, তোমার পাসপোর্ট আর দরকার নাই, পাসপোর্ট আমি যাই দিব, পাসপোর্ট আমার দরকার নাই আর। মানে আপনি কনফার্ম ডিসেম্বরে আপনি যাচ্ছেন? কেন যাব না? আমি না তো শুধু বাংলাদেশের জনগণ। ডিসেম্বর হচ্ছে পাকিস্তানিদের পরাজয়ের দিন। ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। ডিসেম্বর হচ্ছে রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম, পেয়ারা পাকিস্তানি, তুরস্ক, এদের পরাজয়ের দিন, পরাজয়ের মাস, পরাজয়ের বছর। তাদের পরাজয় মেনে নিতে হবে এবং হবে। ডাকসু বটতলায়, ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক বটতলা, যেখানে বাংলাদেশের নানা ইতিহাস তৈরি হয়েছে, সেখানে সেই বটতলার স্বাধীনতা পতাকা উঠছে বটতলায়। এই বটতলাতে একটা এক্সিবিশন যেটা করছে আজকে, এক্সিবিশন 2টা দিক। এক হচ্ছে সাইদকে, আবু সাইদের জন্য বন্দনা, আরেক সাইডে একটা ফাঁসির মঞ্চ, শেখ হাসিনাকে এনে এখানে তারা ফাঁসি দিবে। অত নালিয়া দেশের না শেখ হাসিনাকে ফাঁসি দিবে। ফাঁসির মঞ্চ ওটাই থাকবে, কিন্তু দৃশ্যপটটা পাল্টে যাবে। কার কার ফাঁসি হয়, কার কার ফাঁসি হবে না, সেটা তো ডিসেম্বর থেকে বোঝা যাবে। শেখ হাসিনা কি বাংলাদেশে আসতেছে আত্মসমর্পণ করার জন্য? জননেত্রী শেখ হাসিনা কি আসতেছে বাংলাদেশে এই জেলে যাওয়ার জন্য? তিনি আসতেছেন আত্মসমর্পণ করাবেন। জননেত্রী শেখ হাসিনা আসতেছে বাংলাদেশে এসে তিনি জেলে ভরবেন এই সমস্ত স্বাধীনতা বিরোধী, জুলাই সন্ত্রাসী, যারা 18 মাস 22 মাস যাবৎ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চায়, যারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, তাদেরকে জেলে ঢোকানোর জন্য তিনি আসতেছেন। তাদেরকে আত্মসমর্পণের জন্য তিনি আসতেছেন। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে এবং বিজয় হয়েছে। এইবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে আনবে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। কিন্তু তারা কিভাবে ইউনাইটেড হচ্ছে, এই যে শাপলা চত্বরের মামলাটা সামনে আনা হয়েছে এখন, এই কারণে হেফাজতকে মাঠে নামানোর জন্য। হ্যাঁ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। মিডিয়া তো সেই মতিউর রহমান চৌধুরী থেকে আরম্ভ করে নুরুল কবির থেকে আরম্ভ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, কিন্তু যাতে কোনো ভালো হয়েছে,
दूध का दूध पानी का पानी हो गया, अब आएगा मजा खेलने में, अब आएगा মজা। কারণ আমরা এখন দুশ্মন চিনতে পারতেছি। আগে তোমরা বুঝতে পারি নাই যে আমি বল নিয়ে যাকে যাকে আমি মাইনাস করে বলটা পাস করব, আমি যাকে লেফট বা রাইট থেকে গোল ডি বক্সে বল পাঠাবো, ওইখানে গিয়ে দেখো ওটা আমার ড্রেসে পরে আমার বিরুদ্ধের পক্ষ। এখন তো আমি চিনে ফেলেছি তারা কারা। সেটা সাংবাদিকের বেশি আসুক, বুদ্ধিজীবীর বেশি আসুক, আপনার আপনার লেখকের বেশি আসুক, মানবতাবাদী সকল মানবতাবাদীর বেশি আসুক, প্রগতিশীল রাজনীতিবিদের বেশি আসুক, বামের বেশি আসুক, আর খামের বেশি আসুক, আর জামের বেশি আসুক, আর আমের বেশি আসুক, আমরা তো তাদের চিনে ফেলেছি। আমাদের জন্য ভালো হয়েছে। আমরা চাই আরো তারা ঐক্যবদ্ধ হোক, তারা সরাসরি ডিক্লেয়ার করুক যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাহলে না খেলাটা আরো জমে যাবে। কিন্তু এখনো তো তারা ঠিক যেমন ক্ষমতায় আসার, ক্ষমতা দখলের আগে, আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের আগে তারা কি স্লোগান দিয়েছিল? বঙ্গবন্ধুর বাংলায়, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আরো কি বলেছে তারা? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এগুলো ছিল তাদের স্লোগান। আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল, কেমন ফ্লেক্স ড্রেসে তারা আসছে। এখন তো তারা পরিষ্কার, আমরা তাদের চিনে ফেলেছি। আমরা তো চাই তারা আরো ঐক্যবদ্ধ হোক। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষ ঐক্যবদ্ধ হোক, আর ওইদিকে তারেক রহমানের নেতৃত্বে সাদা শকুন আমির জামাত, সাদা শকুনের নেতৃত্বে, আমার ভাবির পোলাদের নেতৃত্বে, ভাবির পোলাদের মামু ওয়াকারের নেতৃত্বে এর ঐক্যবদ্ধ হোক। তাহলে তো খেলাটা জমে যাবে। তারপরে দেখা যাবে কার সাথে কার কত দম, কার কত শক্তি, সেটা বোঝা যাবে। আমরা তো চাই তারা ঐক্যবদ্ধ হোক। আমিও তো দোয়া করতেছি তারা ঐক্যবদ্ধ থাকুক, তারা যেন আমাদের সাথে না মিশে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে যারা না ভিড়ে যায় ক্যামোফ্লেক্স নিয়ে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন হেলমেট লিগ হয়ে না ঢুকে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন লুঙ্গি লিগ হয়ে না ঢুকে। আমরা তো চাই তারা বাইরে থাকে। এই মুহূর্তে তাদের নাই, তাদের এইভাবেই ঢুকতে হবে। এদের এইভাবে সারা জীবন ছদ্মবেশেই থাকতে হবে। কারণ সততার শক্তি আলাদা, মেধার শক্তি আলাদা, সত্যের শক্তি আলাদা। সেটা আমরা বারবার দেখেছি, ভবিষ্যতে দেখব। আপনি এদের ঐক্যবদ্ধ হইতে দেন। আরো যারা আছে তাদের মুখোশ আরো খুলুক। আমরা দোয়া করি স্বাধীনতা বিরোধীরা তাদের সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি জামাতিরা সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি, তারা বলেছে না দুই বাপের এক পোলা, তারা ঐক্যবদ্ধ থাকুক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, দেখি আমরা পারে কি পারবো না। আমরা মিটবো না কোনোদিন, আমাদের কোনোদিনই মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিজয় হবেই। কিন্তু সমস্যা হচ্ছে এই হারামিরা, প্রতারকেরা, মুনাফেকেরা, ভণ্ডরা, তারা আমাদের সাথে মিশে যাবে। এটাই হচ্ছে বিপদ। তাই আপনি যেটা বললেন যে আমাদের প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, আওয়ামী লীগের প্রতিপক্ষ, ছাত্রলীগের প্রতিপক্ষ, ৭২-এর সংবিধানের প্রতিপক্ষ, জয় বাংলার প্রতিপক্ষ, তারা ঐক্যবদ্ধ থাকুক। আর যারা পক্ষের তারা ঐক্যবদ্ধ থাকুক। আবায়েগা মজা। শিশির মনির বলছে যেহেতু তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে, সীমান্তের মধ্যে পাইলেই তাকে অ্যারেস্ট করবে। তারা অ্যারেস্ট করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাবে। শিশির মনির কে? আমি তো বুঝতে পারলাম না কে। মঞ্জিল মোর্শেদ আবার অন্য কথা বলছে। মঞ্জিল মোর্শেদ বলছে যে আসলে বাংলাদেশের রিপোর্টাররা যথাযথ জায়গায় গিয়ে জিজ্ঞেস করে না, এর জন্য তারা উল্টে পায় যায়। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এমন কোন নজির নাই কোন একটা ফাঁসির আসামি সুপ্রিম কোর্ট ছাড়া তার দণ্ড কার্যকর হয়েছে, দণ্ড বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে শুনবে, সুপ্রিম কোর্ট তার কথা শুনবে। খুব শক্তি দিয়ে মঞ্জুর মোর্শেদ যে কথাটা বলছে। মঞ্জুর মোর্শেদ মানে যিনি অপদেষ্টি ছিলেন, উপদেষ্টা। মঞ্জুর মোর্শেদ আপনার মনে আছে একজন আইনজীবী, যিনি ওই যে আওয়ামী লীগ আমলে প্রায় বিভিন্ন ইস্যুতে মামলা করতেন কোর্টে গিয়ে। শুনেন, আরো স্পষ্ট করে বলি, এই দেশটা শিশির মনিরদের না, এই দেশটা শিশির মনিরের মায়ের ভাতারদের না, এই দেশটা জামাতিদের না, এই দেশটা হেফাজতিদের না, এই দেশটা চামড়া নাইপিরের মুসলিম লীগ নেজামি ইসলামের না, এই দেশটা বাংলাদেশ আওয়ামী লীগের, এই দেশটা ছাত্রলীগের, এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। কোথাকার কোন শিশির মনির? সে আসবে শেখ হাসিনারকে ফাঁসি দেবা। আমার ওরা হাসি আসতেছে। যখন তাদের শাওন মাস, যখন তাদের হাতে ৮০ মণ ঘি ছিল, তখনই শেখ হাসিনাকে স্যালুট দিয়ে
18 জন সেনা কর্মকর্তাকে দিয়ে, বিমান কর্মকর্তাকে দিয়ে সসম্মানে ভারতে পাঠাইতে হয়েছে, তাকে দিবে ফাঁসি। বড় মজা পেলাম শিশির মনিরের কথা। এই তো সেই শিশির মনির যে জঙ্গিদের আবরার ফরহাদকে যারা মারে তাদের ছিল উকিল। এই তো শিশির মনির যে একই সাথে জঙ্গিদেরও ছাড়াই আনে, আবার মুক্ত চিন্তকদের পক্ষে গিয়ে মামলা লড়ে। এই সেই ফাত্রা শিশির মনির না? এই সেই শিশির মনির না যে বলেছিল যিশু ভগবান কৃষ্ণ এক? এই সেই শিশির মনির না যে বলেছে রোজার পূজা এক? আমি শেখ ফরিদ যদি বলি রোজার পূজা এক, কালকে তো আমার কাফের ফতোয়া দিবে। আপনি যদি কালকে বলেন যিশু মোহাম্মদ সব এক, আল্লাহ ভগবান সব এক, কালকে তো আপনার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে ফতোয়া দিবে। আর আজকে শিশির মনির এগুলো বলে কোনো ফতোয়া নেই। তো আপনি যে কথাটা বললেন, যদি আমরা এক থাকতে পারি, কিন্তু আমাদের যে এক কিভাবে থাকবেন দেখেন, কিভাবে এক চিন্তা করে কিভাবে আনা হয়েছিল এই দুলাভাইকে। 23শে জুন ছিল দিনটা জি, ছিল 23শে জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই 23শে জুন সে দেখাইলো, এবার সেনাবাহিনী মোতায়েন করে দেখাইছে সে সেই 23শে জুন। জি, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমাদের সমস্যা হলো এই যে বললাম যে আমাদের শত্রুরা এরকম আমাদের মুখোশ পরে চলে আসে। কিন্তু এই ওয়াকার বলুক যে সে আমাদের প্রতিপক্ষ, বলুক এখনো। তার যদি মুরত থাকে, ওয়াকারের যদি মুরত থাকে, তার তো 95-96 হাজার বাহিনী রয়েছে। সে বলুক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে বলুক এই দেশের মুক্তিযুদ্ধের যারা রাজাকার আলবা তাদের পক্ষে, বলুক দেখি টিকে থাকতে পারে কিনা। 95 হাজার বন্দুক নিয়ে পারবে না, 95 দিনও টিকতে পারবে না, সরাসরি যুদ্ধ ঘোষণা করে। কিন্তু সমস্যা হচ্ছে এই সকল আমাদের শত্রুরা তারা কখনো আমাদেরই নেতাদের আস্তিনে বা আমাদের পকেটে। আমি তো জানতাম না, আমার সাথে ঘুরতো 2 জন ছিল, মানে আমার সাথে প্রায় 15-20 জন ঘুরতো, মানে সরাসরি কাছাকাছি সবসময়। তাদের মধ্যে 2 জন ছিল সরাসরি রাজাকারের পক্ষে। আমি জানতামই না, বুঝতে পারি নাই, মিস্টেক হয়ে যায়। কারণ এমন সে আমি তো বলি নাই আমি আওয়ামী লীগ, সে চিৎকার দিয়ে দিয়ে বলতো তার সে বড় আওয়ামী লীগ নাই। 5 তারিখে দেখলাম জামাতের লোক, 5 তারিখে দেখলাম আর একজন বিএনপির লোক। তো এরকম ধোকা দিলে তো আমাদের এটা থেকে সাবধান থাকতে হবে। এই ধোকাবাজারা পারবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ আমাদের সামনে দাঁড়াতে পারবে না। পারেনি। এই যে একটা মানুষ, এই দেখেন নৌবাহিনী প্রধান ছিল সে, তার নাম হচ্ছে এডমিরাল নাজমুল হাসান। তার বিরুদ্ধে করাপশনের এত অভিযোগ আসছে, করাপশনের অভিযোগের কারণে তাকে দুদক তদন্ত শুরু করছে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। আমাদের তো 5 টাকা পাইলেই অ্যারেস্ট করে ফেলে। আমাদের পাইলে না পাইলেও অ্যারেস্ট করবে। আমাদের যদি কেন দুর্নীতি নাই? থাকে। কেন নাই? এর জন্য হ্যাঁ, এই তো কেন আমরা দুর্নীতি করি না এর জন্য অ্যারেস্ট করবে ওনারা হলে নিজের পেটের পোলারে থাপড়া দিলে হাতে ব্যথা পাওয়া যায়। আর আমি একটা কথা লিখেছি যে পেটের পোলা গাঁজা খাইলে গন্ধ করে কম। সে পেটের পোলা গাঁজা খাইছে, গন্ধ কম করতেছে, সে যদি পুরো বাংলাদেশ খাই ফেলে তাও তাকে অ্যারেস্ট করবে না। কিন্তু দেখেন এত কিছু, এরা যে কত হারামি। এই যে আওয়ামী লীগকে বলেছে দুর্নীতিবাজ, এখন দেখেন থলের বিড়াল বেরোয় পড়তেছে। তারা হইলো বড় দুর্নীতিবাজ। তারাই করেছে বাংলাদেশের কোন সেক্টরে সেনাবাহিনীর আন্ডারে নাই, সব জায়গায় তো দুর্নীতি হয়, সব জায়গায় দুর্নীতি হয়। তো এরা ধরুক না ধরুক আমরা জানি না, কিন্তু এদের দলিলে আমরা আগামীতে একে ধরবো, বাংলাদেশের জনগণ একে ধরবে, এদেশের আদালত তাকে ধরবে, আদালতে নিয়ে যাবে। দেখি কতদিন। এটা কি শব্দ ভাই? 2 বানসু এসে টকশো করতে। ও বানসু গালি দিয়েছে আমাদের। আমার এই ভাবির পোলা পেয়ারা পাকিস্তানি, তো এর মনে মানে অন্য একটা গালি দিয়েছে আর কি। আমার এই ভাবির পোলার মনে বড় কষ্ট, কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের। আমার ভাবির পোলার মনে বড় কষ্ট, আমরা মগা মৌদুদির বিরুদ্ধে কথা বলি। মগা মৌদুদি চিনছেন তো, জামাতের যে প্রতিষ্ঠাতা, তার নাম মগা মৌদুদি। ওরা বলে মৌলানা মৌদুদি, কোথাকার কোন মৌলানা, মগা মৌদুদি। মগা মৌদুদির উম্মতদের কাছে আমাদের তো গালি দিবেই তারা। তাদের তো হৃদয়ে বড় ব্যথা, তাদের বাপদাদারা 71-এ ব্যথা পেয়েছিল, সেই ব্যথা তারা ধরে রেখেছে ওয়ারিশ সূত্রে। আমরা এই ব্যথাটা আবার ডিসেম্বরে আরেকটু যাতে ঘাও হয় সেই ব্যবস্থা করে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফরিদ ভাই, পাসপোর্টে আজকে পাসপোর্ট গুলো চেক করলাম, পাসপোর্টে বাংলাদেশের এই ছবি আনতেছে, এই যে